হ্যালো স্টুডেন্টস, তোমাদের মধ্যে যারা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা ভিডিওটা। ভৌত বিজ্ঞানের যতগুলো চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে তার সমস্ত জিস্ট এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? তো এই ভিডিওটা মিস কেউ করবে না, কমপ্লিটলি দেখে যাও। প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট, এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটা না একটা কোশ্চেন আসবেই পরীক্ষাতে, ঠিক আছে? চলো শুরু করা যাক তাহলে আজকে টপিকটা। দেখো, ফার্স্ট আমরা কি জানবো, একটুখানি ইউনিট বা একক সম্বন্ধে আগে প্রথমে জেনে নিই। কি ভৌত রাশির মধ্যে আমাদের তড়িৎ প্রবাহ তার একক কি? এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন এবং পদার্থের পরিমাপের এসআই একক হচ্ছে আমাদের মোল, ঠিক আছে? মাথায় রাখবে, এটা নোট ডাউন করে নেবে পুরোটা। নেক্সট, বলের আমার একক হচ্ছে নিউটন, কার্য বা শক্তির এসআই একক হচ্ছে জুল, ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, চাপ যেটা এসআই একক হচ্ছে পাস্কেল, কম্পাঙ্কের হচ্ছে হার্জ, এইচ জেড যেটা ডিনোট করে হার্জ কে এইচ জেড দিয়েও ডিনোট করে, ঠিক আছে? নেক্সট এক মিনিট তারপরে এটা শুরু করে। নেক্সট হচ্ছে তড়িৎ আধান কি হবে? কুলম্ব, বিভব প্রভেদ হচ্ছে ভোল্টেজ এবং রোধের এসআই একক হচ্ছে ওহম, এটা মাথায় রাখবে। আরেকটা জিনিস, এসআই একক আমাদের যেটা লেন্থ আছে বা দৈর্ঘ্য যেটা আছে সেটার এসআই একক হচ্ছে আমার মিটার, এমটিআর লিখছি, ক্লিয়ার জিনিসটা? আর সময়, টাইমের এসআই একক হচ্ছে আমার সেকেন্ড, লেখা এখানে, হ্যাঁ, টাইমের এসআই একক হচ্ছে আমার সেকেন্ড। আরেকটা জিনিস মনে রাখবে, ভর, ভর মানে ওজন বা ওয়েট, ওয়েটের এসআই একক হচ্ছে কেজি। এটা কিন্তু মাথায় রাখবে, এই কয়েকটা জিনিস আমাদের ইউনিট খুব আসে রেলের কোশ্চেনে। নেক্সট আসছি আমরা নিউটনের গতিসূত্র। দেখো, নিউটনের আমাদের তিনটা গতিসূত্র পেয়ে থাকি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সাধারণত কনফিউজ থাকে। মনে রাখার সব থেকে সহজ উপায় কি? সাপোজ তোমরা দুজন বন্ধু আছো, তোমার যে বন্ধু আছে সে খুব শান্তশিষ্ট, খুব ভদ্র, ঠিক আছে? কি করলে? তাকে পাশ থেকে গিয়ে একটা বক্সিং মারলে কি হবে? তার ফলে যে বন্ধুরা থাকবে সে হালকা সরে যাবে ওই পাশে। পরবর্তীকালে কি করবে? ও এসে হয়তো তোমাকে একটা বক্সিং মেরে দিল, এটা হয় স্বাভাবিক। তো জিনিসটা কি হচ্ছে, ও যতক্ষণ শান্তশিষ্ট ছিল ওগুলো তোমাকে কোনো কিছু মারেনি, কিছু না, ও অমনি অবস্থাতেই ছিল না, তোমাদের সাথে কোনো ঝগড়া হচ্ছিল, তাই না? তো প্রথম যখন ফাইট মারলে তার মানে কি করছো? স্থির বস্তুকে সচল করছো, তাই না? তার মানে জিনিসটা কি, স্থির বস্তু চিরকাল স্থির থাকার চেষ্টা করে, ঠিক আছে? আর গতিশীল বস্তু উপর যদি বাধা প্রয়োগ না হয় চিরকাল সে গতিশীল অবস্থায় থাকবে। দ্বিতীয় ল কি বলছে? তুমি যখন একজন বন্ধুকে মারছো বা যে কোনো একটা অবজেক্টকে যখন মারছো, তার ফলে কি হবে? যেদিকে বল প্রয়োগ করবে সেই দিকে অবজেক্টটা এগিয়ে যাবে। বন্ধুটাকে মারছো, বন্ধুটা কোন দিকে যাবে? পেছন দিকে যাবে, তাই না? এটা হচ্ছে সেকেন্ড ল, মানে যেদিকে বল প্রযুক্ত হয় কার্য সেই দিকে হয়ে থাকে, ঠিক আছে? থার্ড ল কি বলছে? কিছুক্ষণ পর বন্ধুরা কি করবে? সে তোমাকে আবার মারবে, তাই না? তার মানে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, ক্লিয়ার জিনিসটা? তিনটা জিনিস ভালোভাবে মনে রাখবে। এখানে কোশ্চেন আসছে যে বাস যদি হঠাৎ চলা শুরু করে তাহলে বডি পেছন দিকে চলে আসে, এটা কি? ফার্স্ট সূত্র। নেক্সট কি বলেছে? দ্বিতীয় সূত্রতে যেটা এইমাত্র বললাম, যেদিকে প্রযুক্ত বল প্রয়োগ করছে সেদিকেই কার্য সম্পূর্ণ হচ্ছে, মানে ব্যাট দিয়ে যদি বলকে মারো বল সেদিকেই যাবে, ঠিক আছে? আর থার্ড ল কি করছে? নৌকা, কমন এক্সাম্পল কি হচ্ছে? নৌকার উপর যখন পা দিচ্ছি নৌকাটা কি হচ্ছে? ব্যাক ইয়ে করছে, তার ফলে এটা হচ্ছে থার্ড ল, এই জিনিসটা। আবার কি হয়? অনেক সময় বন্দুক চালাচ্ছি, বন্দুক কি করে? পেছন দিকে ধাক্কা মারে হালকা, সেম থার্ড ল। নেক্সট আসছে, দেখো এখানে তিনটে সূত্র তোমাদের জানতে হবে, এই তিনটে সূত্র লিখে রাখো, পরে এই সূত্র তিনটে নিয়ে আমরা ডিসকাস করছি, ঠিক আছে? ফার্স্ট, ভি হচ্ছে আমাদের অন্তিম বেগ, শেষ বেগ, ইউ হচ্ছে আমাদের প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস, ত্বরণ জিনিসটা কি? সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ, ঠিক আছে? যখন আমরা বাইক চালাই একটা কন্টিনিউয়াস স্পিডে না চালিয়ে কি করি? প্রথম আমরা যখন স্টার্ট করি তখন স্পিড কম থাকে, তারপরে স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে, এটাকে বলা হয় ত্বরণ। আবার কি হয়? কিছুক্ষণ যাওয়ার পর গন্তব্যে পৌঁছানোর পর আমরা কি করি? ব্রেক মারি, তার ফলে কি হয়? গাড়িটা আস্তে আস্তে স্লো হয়, এটা হচ্ছে আমার মন্দন, ক্লিয়ার জিনিসটা? নেক্সট টপিকে আসছে, দেখো, আর এস হচ্ছে সরণ, ঠিক আছে? দূরত্ব আর সরণ, দূরত্ব মানে কি? কোন একটা পয়েন্ট থেকে শুরু করে আরেকটা পয়েন্টের মাঝে যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে দূরত্ব। সেটা যেমন ইচ্ছে হতে পারে, আমি হয়তো এখান থেকে স্কুল যাচ্ছি, যাওয়ার পথে কি যতগুলো হয়তো ব্যাক আছে, মোড় আছে, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমার দূরত্ব।
সরণ কি? পার্টিকুলার আমার এখান থেকে স্কুল পর্যন্ত যদি একটা সরল রেখা টানি তাহলে সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে আমার সরণ। টোটাল কতটুকু আমি সরলাম পজিশন থেকে। সরণটা আমার শূন্য হতে পারে, বাট দূরত্ব কোনোদিন শূন্য হবে না। ক্লিয়ার জিনিসটা? নেক্সট আসছি, দেখো মহাকর্ষ। এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে মহাকর্ষ আর একটা হচ্ছে মধ্যাকর্ষ। ঠিক আছে, দুটো আলাদা জিনিস। মহাকর্ষ জিনিসটা কি? দুটো অবজেক্ট পরস্পরকে আকর্ষণ করে। যে কোনো অবজেক্ট হতে পারে, যেমন পৃথিবী, চাঁদ, দুটো অবজেক্ট একে অপরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করছে। ঠিক আছে, তোমার হাতে থাকা পেন বা আমার হাতে থাকা পেন বা অন্য একটা পেন পরস্পর যখন ক্লোজ থাকে তখন কি করে? একে অপরকে আকর্ষণ করে। আমাদের এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকে একে অপরকে আকর্ষণ করছে, এটাকে বলা হচ্ছে আমাদের মহাকর্ষ। ঠিক আছে, আর মধ্যাকর্ষ জিনিসটা কি? পৃথিবী মধ্যে আছে, এটা মাথায় রাখবে জিনিসটা। পৃথিবীর মধ্যে থাকা, তার মানে কি পৃথিবী যখন কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে, মধ্যের দিকে আকর্ষণ করছে তাকে বলা হয় মধ্যাকর্ষ শক্তি। ঠিক আছে, এই মধ্যাকর্ষ শক্তিকে আমার অভিকর্ষজ ত্বরণও বলা হয়, অভিকর্ষজ বল বলা হয় থাকে। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারলে? একটা জিনিস দেখো, এখানে মহাকর্ষ যেটা আছে সেটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনস। ঠিক আছে, আর আমার যেটা অভিকর্ষজ ত্বরণ আছে সেটাকে আমার বলা হয় গ্র্যাভিটি। এটাকে বলা হয় গ্র্যাভিটি। ঠিক আছে, এটাকে আবার বাংলা টাইমে আরেকটা বলা হয় মধ্যাকর্ষ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মধ্যাকর্ষ, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, আমাদের যেটা বলেছে এখানে, হ্যাঁ এটা বললাম, বুঝতে পেরেছো? এখানে সূত্রটা ইম্পর্টেন্ট হচ্ছে এফ। এফ মানে যে বল, সেই বলটা কি? আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবে, ক্যাপিটাল জি মানে হচ্ছে আমার মহাকর্ষ। ঠিক আছে, মানে দুটো বস্তু একে অপরকে যে নিচে নিজের একে অপরকে যে আকর্ষণ করছে সেটা ক্যাপিটাল জি দ্বারা ডিনোট করি, আর স্মল জি দ্বারা আমরা ডিনোট করি পৃথিবীর যেটা শক্তি থাকে, মধ্যাকর্ষ শক্তি থাকে, তাকে আমরা স্মল জি দ্বারা ডিনোট করে থাকি। ঠিক আছে, এই নোটগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পোস্ট করবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট আসছে, দেখো নেক্সট হচ্ছে ভর বনাম ভার। ভর মানে কি? কোন একটা অবজেক্ট আছে, এই পেনটা, দুটো পেন। ঠিক আছে, এই পেনটা যে পরিমাণ বস্তু দ্বারা গঠিত তাকে বলা হচ্ছে এই বস্তুটির ভর। ঠিক আছে, আর এই বস্তুটা, এই পেনটা, ঠিক আছে, এর মধ্যে যে বস্তুটা ঢোকানো আছে, যতটুকু বস্তু, সেই বস্তু প্লাস একে পৃথিবীর যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাকে বলা হচ্ছে ভার। ঠিক আছে, তার মানে ভর ইনটু মধ্যাকর্ষ সমান আমার ভার আছে। ঠিক আছে, এই বস্তুর যদি ভর বেড়ে যায়, একের সাথে যদি আরো এর মধ্যে ম্যাটেরিয়াল প্লাস্টিকটা যদি আরো অ্যাড করি, তাহলে বস্তুর ভর বাড়বে। ভর ইনটু জি সমান আমার ভার বাড়তে থাকবে। ক্লিয়ার জিনিসটা? তার মানে এখানে আরেকটা জিনিস, উদাহরণস্বরূপে কি বলেছে দেখো, যেহেতু চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর প্রায় 1/6, মানে পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা টানে, চাঁদের ওই বস্তুটাকে 1/6 ভাগ হয়ে যায়। তার মানে চাঁদে যদি কোনো বস্তু, এই পৃথিবীতে যদি চাঁদের কোনো বস্তুর ওজন যদি 60 কেজি হয়ে থাকে, চাঁদের সেই বস্তুর ওজন 6 ভাগ হয়ে যাবে, মানে 10 কেজি হয়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে বলেছে পৃথিবীতে যদি 60 নিউটন হয়, চাঁদে মাত্র 10 নিউটন হবে। ক্লিয়ার জিনিসটা? নেক্সট আসছি, এখানে একটা সূত্র মাথায় রাখবে, W = mg। সেটা আগে তো বললাম আশা করি, না আগেটাই বলা হয়নি। এই সূত্রটা মাথায় রাখবে, W = mg। m হচ্ছে আমার মাস মানে বস্তুর ভর, আর g হচ্ছে মধ্যাকর্ষ। মধ্যাকর্ষ বলের মান কত? মধ্যাকর্ষ বলের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আবার এই জিনিসটাকে এমনি ভাবে লেখা যায় মিটার সেকেন্ড মাইনাস 2। ক্লিয়ার জিনিসটা? নেক্সট আসছি, দেখো নেক্সট টপিক হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক আলো। আলো কি? আলো জিনিসটা কি? একটা তরঙ্গ। ঠিক আছে, বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন ধরনের আলো হয়ে থাকে। এক্স রে একটা আলো, গামা রে একটা আলো, যেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কি তাদের তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। এখানে আলো চ্যাপ্টারটাতে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। মনে রাখবে, উত্তল উঠে পড়ছে। ক্লিয়ার জিনিসটা?
তার মানে এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে উঠে পড়ছে লেন্সটা, ঠিক আছে? এটা হচ্ছে বিভেদ তল, উঠে পড়ছে, এটাকে বলা হচ্ছে উত্তল। অবতল মানে ঢুকে যাচ্ছে এই জিনিসটা। একটা জিনিস মনে রাখবে, অবতলকে বলা হচ্ছে কনকেভ, কেভ মানে গর্ত, গহ্বর, ঠিক আছে? কনকেভ বা অবতল এই ধরনের লেন্সটাকে বলা হচ্ছে আমার অবতল দর্পণ, আর এই ধরনের লেন্সটাকে বলা হচ্ছে আমার উত্তল দর্পণ, ঠিক আছে? একটা লেন্সের মধ্যে যদি আমি আঁকি, সাপোজ এই ধরনের লেন্সটা আঁকছি, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো এই জায়গাটাকে কি বলা হবে আমার, এই জায়গাটা বলা হবে অবতল, ঠিক আছে? আর এই পাশটাকে কি বলা হবে, এই পাশটাকে বলা হবে উত্তল। ক্লিয়ার? নেক্সট আসছি, দেখো হ্যাঁ এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই অবতল দর্পণ, ঠিক আছে, এটা হচ্ছে অভিসারী দর্পণ হিসেবে পরিচিত, ঠিক আছে? আর উত্তল দর্পণ অপসারী দর্পণ হিসেবে পরিচিত। কি হয়, এই ধরনের লেন্সে কোথায় লাগানো থাকে, গাড়ির কাছে। তার ফলে কি হয়, পেছনে যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টটাকে ভালোভাবে দেখা যায় দূর পর্যন্ত। গাড়ির কাচ এই উত্তল দর্পণ লাগানো থাকে, এবং অবতল দর্পণে কি হয়, জিনিসটা যে কোনো ছবি জুম করে দেখায়। তার ফলে কি, ডেন্টিস্ট যে কাজটা ব্যবহার করে দাঁতের মধ্যে কোনো কিছু আছে নাকি দেখাবার জন্য, সেটা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করে থাকে। এই জিনিসটা মনে রাখবে, অনেক সময় কোশ্চেন আসে ডেন্টিস্টরা কি ধরনের লেন্স ব্যবহার করে, কি হবে, অবতল দর্পণ। গাড়িতে কি ধরনের কাজ ব্যবহার হয়, উত্তল দর্পণ ব্যবহার হয়ে থাকে। ক্লিয়ার জিনিসটা? নেক্সট আসছি, দেখো ওকে চোখের ব্যাপারটা। দেখো এখানে তিনটা টার্ম আছে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আর প্রেস বায়োপিয়া, ঠিক আছে? মনে রাখবে, মায়োপিয়া মায়ায় আছে লোক, যখন একটা বাচ্চা কোনো খেলনা পায় না তখন কি ওই জিনিসটার প্রতি মায়া থাকে, ঠিক আছে? যখন ওই জিনিসটা পেয়ে যায় খেলনাটা, তখন অবহেলা করে রেখে দেয়। মনে রাখবে, এই মায়োপিয়া থেকে যখন দূরের জিনিসটা আমি আবছা দেখতে পাচ্ছি, তখন তাকে বলা হচ্ছে আমার মায়োপিয়া। কাছের জিনিসটা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ক্লিয়ার জিনিসটা? তার মানে কি, মায়োপিয়াতে দূরের জিনিস, মায়ার জিনিস যখন অস্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখছি, সেটা হচ্ছে আমার মায়োপিয়া। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হাইপারমেট্রোপিয়া, যখন কোনো কিছু কাছে চলে আসছে তখন আমি খুব রাগ করে ফেলছি, তাই না? হাইপার হওয়া মানে কি, রেগে যাওয়া। তার মনে রাখবে, যখন কোনো কাছের জিনিস দেখতে অসুবিধা হয় তখন তাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। কিন্তু হাইপারমেট্রোপিয়াতে দূরের জিনিস ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে? আর প্রেস বায়োপিয়া যেটা আছে, সেটাতে দূরের, কাছের এবং দূরের দুটোই দেখতে আমাদের অসুবিধা হয়ে থাকে, ঠিক আছে? সাধারণত এই প্রেস বায়োপিয়া এজ বাড়ার সাথে সাথে এই ডিজিজটা হয়ে থাকে, মানে চোখের প্রবলেমটা হয়ে থাকে, প্রেস বায়োপিয়া, ঠিক আছে? কিন্তু মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া যেটা আছে সেটা নর্মাল বাচ্চাদেরও দেখা যায়। আর এখানে আরেকটা জিনিস আছে যে মায়োপিয়া মানে দূরের জিনিস দেখতে যেটাতে অসুবিধা হচ্ছে, সেটাতে কি ধরনের লেন্স ব্যবহার করা হচ্ছে, আমাদের অবতল লেন্স ব্যবহার করা থাকে। কিছুক্ষণ আগে বললাম না, দেখো এখানে অবতল দর্পণ জুম করতে সাহায্য করছে, তো সেম ভাবে এখানে অবতল দর্পণ কি হয়, আমার দূরের জিনিস দেখতে সাহায্য করে, ঠিক আছে? হাইপারমেট্রোপিয়াতে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় থাকে, উত্তল লেন্স ব্যবহার করা হয়, ফলে কি হয়, কাছের জিনিস দেখতে সুবিধা হয় উত্তল দর্পণে। আর প্রেস বায়োপিয়া বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়, দূরে এবং কাছে বোথ হবে, তাই না? নেক্সট আসছে, দেখো নেক্সট হচ্ছে লেন্সের সমীকরণ। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এখান থেকে কোশ্চেন আসে, বিশেষ করে ম্যাথটা, ঠিক আছে? দেখো বস্তুর দূরত্বটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করছি। আমাদের কি হয়, লেন্সে সাপোজ আমরা আয়নার সামনে দাঁড়াচ্ছি, আমরা কি একটা প্রতিবিম্ব দেখতে পাই, তাই না? আয়নায় সেই প্রতিবিম্ব দূরত্বটাকে আমরা ভি দ্বারা ডিনোট করি, ঠিক আছে? আর লেন্সের ক্ষেত্রে দেখবে, ক্যামেরার লেন্স জুম করছি, পার্টিকুলার একটা টাইম পর আর জুম হয় না, আর যদি খুব বেশি জুম হয়েও থাকে ছবিটা ফেটে যায়। তার মানে কি, যে ফোকাস লেন্সটা আছে সেই ফোকাস লেন্সটা আর থাকে না, ফোকাস লেন্সটা ব্রেক হয়ে যায়। তাই এর দ্বারা আমরা ফোকাস দৈর্ঘ্য মেপে থাকি, ইন্ডিকেট করে থাকি, সরি, ঠিক আছে? এই ফোকাস দৈর্ঘ্য মেজারমেন্টের যে ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে 1/v - 1/u। প্রতিবিম্বের দূরত্ব থেকে বস্তুর দূরত্ব বিয়োগ করলে আমরা কি পাবো, ফোকাস দৈর্ঘ্য পাবো। ক্লিয়ার জিনিসটা? 1/v মানে 1 প্রতিবিম্বের দূরত্ব মাইনাস 1 বস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু 1 ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? লেন্সের ক্ষমতার এখানে ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে p ইজ ইকুয়াল টু 1/f, 1 ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? মিটারে থাকলে, সেন্টিমিটারে থাকলে কি হবে, 100/f। এটা ইম্পর্টেন্ট জায়গা। দেখো এখানে একটা জিনিস, কাছের জিনিস দেখবার জন্য কি আমরা উত্তল লেন্স ব্যবহার করি, সেটা থেকে মনে রাখবে, উত্তল লেন্সের ক্ষমতা সর্বদা
পজিটিভ হয়ে থাকে, ঠিক আছে। এবং অবতল লেন্স আমরা দূরের জিনিস দেখতে পাওয়ার জন্য ব্যবহার করে থাকি, সেটার সর্বদা ঋণাত্মক হয়ে থাকে, মাইনাস ভি দ্বারা আমরা ডিনোট করি। এবং কাচ সমতল দর্পণ না প্লাস না মাইনাস, সেই জন্য এটা আমার শূন্য হয়ে থাকে ক্ষমতাটা, ঠিক আছে, ফোকাস ক্ষমতা। নেক্সট এই লেন্স থেকে দেখো কোশ্চেন আছে, কি আছে, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য +20 সেমি হলে, উত্তল লেন্স প্লাসই হবে তাই না, লেন্সটির ক্ষমতা কত হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে আমার কিসে বলেছে, সেমিতে বলেছে না মিটারে বলেছে। সেই ক্ষেত্রে আমরা কি জানি, পাওয়ার ক্ষমতা ইজ ইকুয়াল টু 1/f। কিসে থাকলে, এটা মিটারে থাকলে, 100/f এটা কিসে থাকলে, এটা হচ্ছে আমার সেমিতে থাকলে। তাহলে f এর জায়গায় যদি ভ্যালু পুট করি 20, 0 0 কেটে গেল, 2 5 10, কি হচ্ছে +5, তাহলে অ্যান্সার হচ্ছে +5D। ক্লিয়ার জিনিসটা, বুঝতে পারলে। নেক্সট আসছি, দেখো নেক্সট আরেকটা কোশ্চেন দেওয়া আছে, যেখানে কি বলেছে, কোন চশমার লেন্সের ক্ষমতা +4D। +4D মানে এখানে কোশ্চেন আসতে পারে যে +4D মানে কি ধরনের লেন্স, উত্তল লেন্স না অবতল লেন্স, কি হবে উত্তল লেন্স, যেহেতু প্লাস আছে, অবতল লেন্স হলে মাইনাস হতো, ঠিক আছে। কোন চশমার লেন্সের ক্ষমতা +4D হলে তার ফোকাস দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে আমরা কি দেখো, ফোকাস দৈর্ঘ্য আমার অপশনে কি বলেছে, সেমিতে আমার অপশন চেয়েছে, সেমিতে অপশন চেয়েছে মানে 100/f দ্বারা আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা পাওয়ার ইজ ইকুয়াল টু কি জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু জানি 100/f। এখানে আমাকে f বার করতে বলেছে, তাহলে এখানে কত আছে 4 + 4 ইজ ইকুয়াল টু 100/f। এটা ক্যালকুলেশন করলে f ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, কেটে যাবে, 4 25 100, তাহলে অ্যান্সার কত হচ্ছে 25। তার মানে কিসে আছে, প্লাসে আছে, তার মানে +25 কি হবে, সেমিতে হবে। এখানে 100/f লিখেছি, তার মানে সেমি, তার মানে সেমি। ক্লিয়ার জিনিস। তাহলে কত নম্বর অপশন হবে, অপশন হবে আমার লাস্ট একটা অপশন ডি। ক্লিয়ার জিনিসটা। নেক্সট কোশ্চেন আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি বস্তুকে +10 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের সামনে 30 সেমি দূরে রাখা হলো। কত সেমি, 30 সেমি দূরে রাখা হচ্ছে। প্রতিবিম্বটি লেন্স থেকে কত দূরে গঠিত হবে। এখানে খেয়াল করো কি রাখা হচ্ছে, বস্তুটা দেওয়া আছে, বস্তুটা কত দূরে আছে, বস্তুটার দূরত্ব আমরা কি দ্বারা ডিনোট করি, বস্তুটার দূরত্ব আমরা ডিনোট করি ইউ দ্বারা, ঠিক আছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত, আমার 30 সেমি। ক্লিয়ার জিনিসটা। কি আছে, ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, আমার এফ দেওয়া আছে, এফ এর ভ্যালু কত 10 সেমি। ওকে, আমাকে কি বার করতে বলেছে, আমাকে ভি বার করতে, ভি ইজ ইকুয়াল টু কত জিজ্ঞাসা করেছে, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত সেটা আমার জানতে চেয়েছে, ঠিক আছে। এবারে একটা জিনিস খেয়াল করো, কি বলেছে, একটি বস্তুকে +10 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের সামনে 30 সেমি দূরে রাখা হলো। এখানে আমরা সাধারণত বস্তুর ক্ষেত্রে মাইনাস ব্যবহার করে থাকি, এই জিনিসটা মাথায় রাখবে। কি বললাম, উত্তল লেন্সের সামনে 30 সেমি দূরে রাখা হলো কি একটা বস্তুকে, যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করি, এবং প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা পজিটিভ চিহ্ন ইউজ করে থাকি, এটা মাথায় রাখবে, খেয়াল রাখবে। তাহলে কি হবে, ইউ ইজ ইকুয়াল টু এত, এফ ইজ ইকুয়াল টু 10, এবং ভিটা আমার জানতে চাইছে প্রতিবিম্বের কত দূরে আছে। তাহলে এখানে আমার ফর্মুলা কি লাগবে, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখানে যদি ভ্যালু পুট করি আমরা, কত হচ্ছে 1/v, v এর ভ্যালু তো জানি না, তাহলে v টা v রাখছে as it is, 1/u, u এর ভ্যালু -30 is equal to 1/f। নেক্সট কত পাচ্ছি, তাহলে দেখো 1/f এর ভ্যালু আছে, তো f এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এটা যদি ওই পাশে নিয়ে যাই 1/v is equal to 1/10। তার আগে একটা জিনিস দেখো, এখানে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাসটা ওই পাশে গেলে -1/30। তো ক্যালকুলেশন কত হবে, এখানে 30 আমার এলসিএম হচ্ছে 10 3 মাইনাস সমান 2/30, আর 2/30 মানে এখানে 15 পেয়ে যাচ্ছে, আর 1/v দ্যাট মিন্স v ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, উল্টে যাচ্ছে জিনিসটা, 15 পেয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে +15। বুঝতে পারলে জিনিসটা। নেক্সট অঙ্কে আসছি, নেক্সট টপিক আসছি। দেখো নেক্সট টপিক কি বলেছে, আলো। আলো কি হচ্ছে, আলোর এখান থেকে মেন জানতে হবে আমাদের প্রতিসরণ এবং প্রতিসরাঙ্ক। প্রতিসরণ জিনিসটা কি,
মানে সরে যাচ্ছে, নিজের গতিপথ থেকে সামান্য সরে যাচ্ছে। সরবে কেন আলো? যখন মাধ্যম চেঞ্জ হয়, যখন টর্চ লাইট দিয়ে জলের মধ্যে ফেলি আমরা, কি দেখি হালকা আলোটা হালকা বেঁকে গেছে। তার মানে আলোর যখন মাধ্যম চেঞ্জ হয়, আলোর গতিপথও হালকা চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ হওয়াটাকে বলা হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, আর এই প্রতিসরাঙ্ক মেজারমেন্ট মাপবার, ক্যালকুলেট করবার যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। ক্লিয়ার জিনিসটা? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। ক্লিয়ার জিনিসটা? নেক্সট আসছি, দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে সম্পূর্ণ আলোটা প্রতিফলিত হয়ে আসবে। হীরা চকচক করে কেন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। নর্মাল আমাদের কোন একটা অবজেক্টের উপর আলো পড়ছে, এটা যতটা না চকচক করছে, হীরের উপর আলো পড়লে খুব দারুণ চকচক করে। কেন? পুরো আলোটা আমরা দেখতে পাই, ফিরে আসে বলে। ঠিক আছে, এই জিনিসটা কি বলেছে দেখো, আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশের সময় আপতন কোণ ক্রান্তীয় কোণের চেয়ে বড় হলে আলো প্রতিষ্ঠিত না হয়ে সম্পূর্ণভাবে প্রথম মাধ্যমে আবার ফিরে আসে। ঠিক আছে, সেই জন্যই হীরে চকচক করে, আর এটাকে বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট হচ্ছে বিক্ষেপণ। বিক্ষেপণ জিনিসটা কি? কোন একটা জায়গায় আলো পড়লো, আলোটা ছড়িয়ে গেল, জলের মধ্যে আলো পড়লো, দেখবে হালকা স্ক্যাটার্ড হয়ে যায়, হালকা ছড়ায়, তাই না? সিম্পল, আলো একটা ধূলিকণায় পড়ছে, ধূলিকণাটার জন্য আলোটা বিক্ষিপ্ত হচ্ছে। ঘষা কাচের উপর আলো ফেলছো, আলোটা কি ছড়িয়ে যাচ্ছে। এই বিক্ষিপ্ত হওয়ার ঘটনাটাই হচ্ছে আমার বিক্ষেপণ। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, বায়ুমণ্ডলের সূক্ষ্ম কণাগুলির সাথে ধাক্কা খেয়ে আলোর চারিদিকে ছড়িয়ে পড়ার ঘটনাকে আমার বলা হচ্ছে বিক্ষেপণ। ক্লিয়ার জিনিসটা? এখানে একটা জিনিস মনে রাখবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ বেশি হয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তখন আমার বিক্ষেপণটা বেশি হয়। সেই জন্য নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম বলে আকাশ নীল দেখায়। আমাদের আকাশ কেমন দেখায়? নীল কালার দেখায়। কেন? নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমার কম। আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে সূর্যোদয়ের টাইমে আমাদের চারপাশে পুরো লাল দেখায়। এখান থেকে কোশ্চেন আসে যে আমাদের চারপাশ লাল দেখায় কেন সন্ধ্যাবেলায় বা ভোরবেলায়? ঠিক আছে, কি হবে? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে এবং নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। ঠিক আছে, নেক্সট আসছে। নেক্সট টপিক হচ্ছে তড়িৎ ও চুম্বকত্ব। মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটাও। এখানে ওহমের সূত্র কি বলে আমার? ভি ইজ ইকুয়াল টু আই আর। ভি মানে আমার ভোল্টেজ, আই মানে প্রবাহ মাত্রা এবং আর হচ্ছে আমার রোধ। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট বোঝার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসে, এই অঙ্ক আসে এখান থেকে, যে কিছুগুলো দিয়ে দিল, রোধ দিয়ে দিল, বলে দিল এগুলো শ্রেণী সমবায় আছে, তাহলে এদের টোটাল রোধ কত হবে। ঠিক আছে, টোটাল রোধ যেখানে শ্রেণী সমবায় আছে সেই ক্ষেত্রে মনে রাখবে নর্মাল প্লাস করে দেবে রোধগুলো, R1 প্লাস R2 প্লাস R3 করাবো অঙ্কগুলো পরে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে, টোটাল রোধটা 1/R দ্বারা ডিনোট থাকে এবং যে রোধগুলো দেওয়া থাকে সেগুলোকে আমার 1/প্লাস করে যেতে হয়, মানে 1/রোধ 1, 1/রোধ 2, 1/রোধ 3, এমনি ভাবে প্লাস 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 করে যেতে হয়। ঠিক আছে, শ্রেণী সমবায় মানে কি? পরপর একটা শ্রেণীতে দাঁড়িয়ে আছে, মানে পরপর দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এখান থেকে কারেন্ট গেলে এখান থেকে কারেন্ট বের হবে। কিন্তু প্যারালাল বা সমান্তরাল, সমান্তরাল মানে কি? প্যারালাল, একটা প্যারালালে আছে, তাই না? এই প্যারালালের ক্ষেত্রে এই পয়েন্ট থেকে দেখো কারেন্ট পাস হলে এটা সমগ্র দিক থেকে আমার সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, বেরায়। ক্লিয়ার জিনিসটা? এর আউটকাম তিন দিক থেকে আমার সমান হবে। এটাকে বলা হচ্ছে আমার সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটা সূত্র। ক্লিয়ার জিনিসটা? সূত্রগুলো ভালোভাবে লিখে রাখবে, নোট ডাউন করে রাখবে কিন্তু, হ্যাঁ, পরীক্ষার আগে খুব কাজে লাগে এগুলো। নেক্সট হচ্ছে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ মানে কি? ভাইব্রেশন। আমাদের বিভিন্ন ধরনের ভাইব্রেশনে আমরা শব্দকে শুনতে পাই। ঠিক আছে, লো পিচ, হাই পিচ, আবার কিছুগুলো শব্দ তরঙ্গ যেগুলো আমরা শুনতেই পাই না। কিছু কিছু দেখবে মাছি আছে যারা ভনভন করলে কানে কাছে শোনা যায়, মশা আছে যাদের শব্দ আমরা শুনতে পাই, আবার কিছু কিছু মশা আছে যাদের শব্দ তরঙ্গ আমরা শুনতেই পাই না, যে ডানা যখন ইয়ে করে ফড়ফড়ায় তখন আমরা শুনতে পাই না। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবে, শব্দ হলো একটি অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, এটি চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, শূন্য মাধ্যমে শব্দ আমার পৌঁছায় না কোথাও। সেই জন্য মহাজাগতিক যে কোনো ধরনের বিস্ফোরণ হোক, যাই হয়ে যাক, ঠিক আছে, আমাদের পৃথিবী পর্যন্ত শব্দ তরঙ্গ বা ওয়েভটা আসে না, শুনতে পায় না। ওকে, শব্দের ব্রেক সব থেকে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, আর সব থেকে কম হচ্ছে আমাদের বায়ু বা গ্যাসীয় মাধ্যমে। শূন্য মাধ্যমে তো থাকেই না, জলের মধ্যে মিড রেঞ্জ। ঠিক আছে, যত কঠিন হবে জিনিসটা, লিকুইডটা, তত শব্দ তরঙ্গ বেগ বাড়বে। ওকে, এখানে একটা জিনিস মনে রাখবে, আমাদের শ্রুতিগোচর, ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্রুতিগোচর শব্দ মানে আমরা যেটা শুনতে পাই সেই শব্দের কম্পাঙ্ক কত? সেটা হচ্ছে 20 হার্জ টু 2000 হার্জ, 2020
20 হার্টজ টু 20,000 হার্টজ। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, 20 হার্টজ এর কম শব্দ তরঙ্গকে কি বলা হচ্ছে? ইনফ্রাসনিক। ইনফ্রাসনিক খুব তীক্ষ্ণ শব্দটা হয়ে থাকে। বিভিন্ন ধরনের বন জঙ্গলে যেসব প্রাণীরা থাকে তারা এই শব্দটার মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেশন করে থাকে। যেমন তোমাদের হাতি, তিমি, গন্ডার, এদের কি হবে? এই ইনফ্রাসনিক তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেশন করে। ঠিক আছে, আর আমরা কিভাবে কাজে লাগাই? বিভিন্ন ধরনের খনিজ সম্পদের সন্ধান করে থাকি, দুর্যোগের আগাম বার্তা মানে ভূমিকম্প, ঠিক আছে, আমরা এই ইনফ্রাসনিকের মাধ্যমে আমরা বুঝতে পারি। ঠিক আছে, সুনামি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ইত্যাদি। নেক্সট, 20 হার্টজের বেশি যে শব্দ তরঙ্গ তাকে বলা হচ্ছে আল্ট্রাসনিক। একটা হচ্ছে ইনফ্রাসনিক আর একটা হচ্ছে আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক কোথায় লাগানো থাকে? সাবমারিনে। কি করে? তারা সামনের যে পথ আছে সেই পথটাকে দেখতে পায়। ঠিক আছে, বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির ড্রোন, এরোপ্লেন নেভিগেট করতে কাজে লাগে আমার আল্ট্রাসনিক। যেখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, মেঘের উপরে কোনো কিছু দেখা যায় না, তাই না? সেখানে আল্ট্রাসনিক সাউন্ড কাজে লাগে। ওকে, নেক্সট এখানে কোশ্চেন আছে, দেখো কি বলেছে? চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে বা থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন। এটি নিউটনের কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়? তার মানে কি? ও চলছে, তার মানে গতিশীল বস্তু গতি অবস্থায় আছে, হঠাৎ ব্রেক মারছে, কিন্তু বস্তুগুলো তো যেতেই চাইবে না। তার মানে কোন? ফার্স্ট ল, স্থির বস্তু চিরকাল স্থির থাকার চেষ্টা করে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার চেষ্টা করে। তাহলে কি হবে? প্রথম সূত্র। নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে? দাঁতের চিকিৎসায়, কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম, দাঁতের চিকিৎসায় রোগীদের দাঁত পরিষ্কার ভাবে এবং বড় করে দেখার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তোমরাই বলো তাহলে কি হবে? উত্তল দর্পণ, সমতল, অধিবৃত্তীয় না অবতল? কি হবে আমাদের? অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আসছি, 5 ওহম, ঠিক আছে, এবং 10 ওহম মানের দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে, এক্ষুনি বললাম শ্রেণী সমবায় মানে পরপর এই একটা রোধ এই একটা রোধ পরপর যুক্ত করলে বর্তনীর মোট রোধ কত হবে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? নরমাল আমরা প্লাস করে দিই, তাহলে কি হবে? 5 + 10 = 50, 15, 2 না 3.33, কি হবে? সিম্পল আমার 15 হয়ে যাবে, 15 ওহম। ক্লিয়ার জিনিসটা? নেক্সট কোশ্চেনে আসছে, দেখো কি বলেছে? শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ মূলত কোন ধরনের তরঙ্গের উদাহরণ? ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তির্যক যান্ত্রিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ না অস্থানু তরঙ্গ? কি হবে? কিছুক্ষণ আগে আমরা পড়লাম এটা, অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। এখানে একটা জিনিস, অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ জিনিসটা কি? দেখো, শব্দের একটা যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে, সেটা প্রসারণের সময়, শব্দ একটা ওয়েভলেন্থ, সেটা প্রসারণের সময় মাধ্যমের যে কণাগুলো থাকে সেই কণাগুলো সেই ওয়েভলেন্থের বরাবর নাচতে থাকে বা সেই গতিপথে অভিমুখে যেতে থাকে বা স্পন্দিত হতে থাকে, তাই একে বলা হচ্ছে আমার অনুদৈর্ঘ্য শব্দ তরঙ্গ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে কি বলছে? দেখো, সমুদ্রের গভীরতা মাপতে সোনার প্রযুক্তিতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হচ্ছে? সোনার প্রযুক্তিতে কি ধরনের হবে? শব্দোত্তর, যেটাকে বলা হচ্ছে ইনফ্রাসনিক, শব্দ গোচর, শব্দোত্তর না অনুদৈর্ঘ্য? শব্দোত্তরটা কি বলেছে? আল্ট্রাসনিক। কি হবে অ্যান্সার? অ্যান্সারটা হবে আমার শব্দোত্তর বা আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে? রকেট উৎক্ষেপণ মানে রকেট ছাড়ছে, ঠিক আছে, রকেট লঞ্চ হচ্ছে, নিউটনের কোন গতিসূত্রের বাস্তব প্রয়োগ? দ্বিতীয়, প্রথম, মহাকর্ষ সূত্র না দ্বিতীয় সূত্র? তাহলে অ্যান্সার কি হবে? দ্বিতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তার ফলে কি, যখন থ্রাস্ট নিচের দিক দেয় বডি উপর দিকে উঠে যায়, তাই না? নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে? সূর্য থেকে পৃথিবীতে তাপ পৌঁছায় মূলত কোন পদ্ধতির মাধ্যমে? দেখো, সূর্য থেকে যে পৃথিবীর দিকে তাপ পৌঁছাচ্ছে, মাঝে কোনো অবজেক্ট নেই, শূন্য স্থান, কোনো মাধ্যম নেই, ফাঁকা জায়গাটা, তাই না? তাহলে পরিচলন, বিকিরণ, পরিবহন না বাষ্পীভবন? কি হবে? বিকিরণের মাধ্যমে তাপটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে? 4 ওহম এবং 4 ওহম মানের দুটি রোধকে সমান্তরাল সমবায় মানে এই একটা দুটোকে কানেক্ট করা হলো, ঠিক আছে, এখানে 4 এখানে 4 ওহম। এখানে কি বলেছে?
সমান্তরাল সমবায় যুক্ত করলে বর্তনের মোট তুল্য রোধ কত? এই ক্ষেত্রে আমার তুল্য রোধ বার করার ফর্মুলা কি? 1/r টোটাল, 1/r টি লিখছি, টি মানে টোটাল, ঠিক আছে। 1/rt ইজ ইকুয়াল টু 1/4 প্লাস 1/4। তাহলে আমার এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে আমার 4 আর উপরে 2, 2 কাটলে 2 পড়ে থাকে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি উল্টে লিখি, আর টোটাল ইজ ইকুয়াল টু আমার 2 পাচ্ছি, তাহলে অ্যান্সার কি হবে? 2 ওহম। ক্লিয়ার জিনিসটা? নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে। ওহমের সূত্র অনুযায়ী ভোল্টেজ ভি, প্রবাহ মাত্রা আই এবং রোধ হচ্ছে আর, তার মধ্যে সম্পর্ক কি? কিছুক্ষণ আগেই বললাম কি, আমার ভোল্টেজ ইজ ইকুয়াল টু আইআর, তাই না? হ্যাঁ, ভোল্টেজ ইজ ইকুয়াল টু আইআর, ঠিকই। তাহলে এখানে কোন অপশনটা হবে? ভি ইজ ইকুয়াল টু আই ইনটু আর। ক্লিয়ার জিনিসটা? ওকে, দেখো নেক্সট কোশ্চেনে আসছি। এখানে কি বলেছে? এম ভরের কোন বস্তু ভি বেগে গতিশীল থাকলে তার গতিশক্তি কত হবে? সিম্পল, এটা নিউটনস ল এর যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাই হচ্ছে আমার কি হবে বলো? তাহলে তোমরা গেস করো ফার্স্ট। হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এম জি ভি না এম ভি স্কোয়ার? কি হবে? হাফ এম ভি স্কোয়ার মাস ইন্টু যে ভ্যালোসিটি থাকে, বেগ থাকে, তার হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। একটি উত্তল লেন্সের দ্বারা গঠিত সৎ প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ, ঠিক আছে। বস্তুর দূরত্ব 20 সেমি হলে প্রতিবিম্বের দূরত্ব কত? এই ধরনের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কমনলি আসেই আসে, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট কি বলেছে? প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ, মানে প্রতিবিম্বের আকার দেওয়া আছে, তার মানে এখানকার যে এম ভ্যালু আছে, সেই এম ভ্যালু হচ্ছে আমার -3। মাথায় রাখবে, এটা মাইনাস হবে কেন? প্রতিবিম্বের আকার বলেছে, কার তুলনায়? বস্তুর তুলনায় 3 গুণ বলেছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে? দেখো বস্তুর দূরত্ব 20 সেমি, বস্তুকে আমরা কি দ্বারা ডিনোট করি? ইউ, আর ইউর ভ্যালু সবসময় কিসে থাকে? মাইনাসে থাকে, -20 সেমি। আমার কি জানতে হবে? ভি জানতে হবে, আর ভি এর ভ্যালু আমার প্লাসে থাকে, ঠিক আছে। সূত্র কি বিবর্ধনের? বিবর্ধনের সূত্র হচ্ছে এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে এম এর ভ্যালু হচ্ছে আমার -3, ভি এর ভ্যালু বার করতে হবে আমাকে, ইউ এর ভ্যালু হচ্ছে -20, ঠিক আছে। এখানে দেখো যদি ক্রস গুণ হয়, 3 2 গুণা 6, 60 ইজ ইকুয়াল টু ভি, আর মাইনাস মাইনাসে কি যাবে? প্লাস। তাহলে ভি এর ভ্যালু বা প্রতিবিম্বের দূরত্ব কত পেয়ে যাচ্ছি? +60, এ নম্বর অপশন। ক্লিয়ার জিনিসটা? নেক্সট কোশ্চেনে আসছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। একটি লেন্সের সামনে 40 সেমি দূরে বস্তু রাখলে, মানে বস্তুটাকে রাখছে 40 সেমি দূরে, বস্তু মাইনাসে হবে, তাই না? লেন্সের অপর পাশে 40 সেমি দূরে একটি সৎ প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করেছে। সিম্পল, এখানে ফোকাস দৈর্ঘ্য বার করার ফর্মুলাটা লাগাবো। ফোকাস দৈর্ঘ্য বার করার ফর্মুলাটা কি? আমরা কি জানি? 1/f ইজ ইকুয়াল টু 1 প্রতিবিম্বের দূরত্ব, মানে 1/v মাইনাস 1/u, লেন্সের বস্তুর দূরত্ব, ঠিক আছে। এবার দেখো এখানে একটা জিনিস, তাহলে এখানে আমার এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে আমার কত আছে না, এফই জানতে চেয়েছে। তাহলে আমার ইউ, ইউ ইউ মানে কি? বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব সবসময় কি হয়? মাইনাস হয়। তাহলে কত আছে? 40 আছে, তাহলে -40। ভি, ভি এর ভ্যালু কি হয়? প্লাসে হয়, তাহলে এখানে +40, এটা মাথায় রাখবে শুধু, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু ভি এর ভ্যালু আমার প্লাসে হচ্ছে, তাহলে শুধু 40 লিখছি, মাইনাস ইউ এর ভ্যালু হচ্ছে -40। তাহলে আমি কত পাচ্ছি? দেখো 1/40 প্লাস 1/40, মাইনাস মাইনাস প্লাস, এলসিএম আমার কত হচ্ছে? 40। তাহলে এখানে 1 + 1 হয়ে যাবে, 2 পেয়ে যাচ্ছি, 2 কাটলে 20 পাচ্ছি, কি? +20। তাহলে ইজ ইকুয়াল টু +20 পাচ্ছি। তাহলে সরি, এক মিনিট, হ্যাঁ, 1/f ইজ ইকুয়াল টু 1/+20। তাহলে f এর ভ্যালু কত পাচ্ছি এখান থেকে? শুধুমাত্র +20। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন ডি। ক্লিয়ার জিনিসটা? দেখো তাহলে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। +4D এবং -4D ক্ষমতা দুটি লেন্সকে পরস্পর সংস্পর্শে রাখলে, ঠিক আছে, সমবায়ের ফোকাস দৈর্ঘ্য কত হবে? একই সমবায়, মানে পরস্পর ঠেসিয়ে রাখছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে সমবায়ের? সেই ক্ষেত্রে দেখো আমার +4D -2D ক্ষমতা আছে, তার টোটাল ক্ষমতা কত হচ্ছে?
পাওয়ার টোটাল ইজ ইকুয়াল টু কত হচ্ছে P1 প্লাস P2, এটাকে বার করবে। তাহলে P1 হচ্ছে আমার +4 আর P2 হচ্ছে -2, ক্যালকুলেশন কত হবে শুধু 2 পাবো, তাই না? নেক্সট আমরা ফোকাস দৈর্ঘ্য বার করবার যে ফর্মুলা হচ্ছে F ইজ ইকুয়াল টু, দেখো আমার অ্যান্সার হচ্ছে সেমিতে আছে, সেজন্য ক্যালকুলেশনও সেমিতে হবে। তাহলে কি হবে 100 দিয়ে বাই হবে, তার মানে F ইজ ইকুয়াল টু সরি, এখানে আমরা সূত্রটা কি জানি যে P ইজ ইকুয়াল টু 100/F, ঠিক আছে? তাহলে এখানে পাওয়ার হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 100/F, তাহলে কি হচ্ছে 2 দিয়ে কেটে যাচ্ছে 100, কত পাচ্ছি 50, তাহলে F এর ভ্যালু কত হচ্ছে 50, কি 50 প্লাস 50, তাহলে অ্যান্সার কোনটা হবে 25, 50 প্লাস 50। ক্লিয়ার জিনিসটা? নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেমি, উত্তল লেন্স মানে উঠে আছে, তেমন একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেমি, মানে এই ধরনের লেন্সটা, ঠিক আছে? তার ফোকাস দৈর্ঘ্য কত বলেছে 20 সেমি। লেন্স থেকে কত দূরে একটি বস্তু রাখলে বস্তুর সমান আকারে সৎ প্রতিবিম্ব গঠিত হবে? বস্তুর সমান আকার মানে বস্তুর আকার এবং প্রতিবিম্বর আকার এখানে কি হচ্ছে সমান হচ্ছে, সেক্ষেত্রে আমার কি বলেছে সৎ প্রতিবিম্ব গঠিত হবে। ক্লিয়ার জিনিসটা? মাথায় রাখবে যখন এমনি ধরনের কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবে যে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সেম হবে, সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য আমার ডাবল হবে, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে কি বলেছে দেখো, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেমি, ক্লিয়ার জিনিসটা? তাহলে F ইজ ইকুয়াল টু 20 সেমি, ওকে, ইকুয়াল চিহ্ন। কি বলছে, লেন্স থেকে কত দূরে একটি বস্তু রাখলে বস্তুর সমান আকারে সৎ প্রতিবিম্ব গঠিত হবে, মানে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হবে, সেক্ষেত্রে মনে রাখবে যে দূরত্ব আছে সেটা আমার ডাবল হয়ে যাবে, তার মানে কত হবে 20 into 2 is equal to 40 সেমি। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা आंसर হবে কি 40 সেমি। নেক্সট आंसर, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে আজকের মতো। পরবর্তী কোশ্চেন গুলো নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব, আরো অনেক কিছু আর বেশ কিছুগুলো কোশ্চেন আছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যারা যারা লাইক করোনি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তোমাদের জন্য এই কোশ্চেন গুলো আনা। দেখো লাস্ট কোশ্চেন এটাই আমাদের। লাস্ট কোশ্চেনে কি বলেছে, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 12 সেমি, ঠিক আছে? তার মানে F এর ভ্যালু হচ্ছে আমার 12 সেমি, ঠিক আছে? উত্তল লেন্স মানে এই ধরনের লেন্সটা। এখানে আর কি দেওয়া আছে দেখো, লেন্স থেকে কত দূরে বস্তু রাখলে তার 3 গুণ বিবর্ধিত, মানে বস্তু 3 গুণ বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে সাপোজ বস্তুর দূরত্ব সমান আমি যদি ইউ ধরি, ঠিক আছে, সেক্ষেত্রে আমার ভি কত হয়ে যাবে? কি বলেছে দেখো, লেন্স থেকে কত দূরে বস্তু রাখলে তার 3 গুণ বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব পাওয়া যাবে, 3 গুণ বিবর্ধিত, তারপরে ভি এর ভ্যালু কত হয়ে যাবে 3u হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে আমরা কি জানি সূত্র 1/f ইজ ইকুয়াল টু 1 প্রতিবিম্বের দূরত্ব মানে v মাইনাস 1/u। ক্লিয়ার জিনিসটা? তাহলে f এর ভ্যালু 1/12 ইজ ইকুয়াল টু v হচ্ছে 3u মাইনাস 1/u। সেক্ষেত্রে কত পাচ্ছি দেখো, 1/12 ইজ ইকুয়াল টু 3u থাকবে, 3u কেটে যাচ্ছে, 1 পাচ্ছি, u কাটলে 3 পাচ্ছি, ওকে। নেক্সট কত হচ্ছে দেখো, তাহলে এবার 3, এখানে আমি পাশাপাশি করতে পারি, কাটাকুটি করা যায়, 3 4 12, তাহলে u ইজ ইকুয়াল টু -2 আর এই 4টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে -8u। তাহলে বস্তুর দূরত্ব হচ্ছে আমার শুধুমাত্র 8 সেমি, ওকে। তাহলে এখানে आंसरটা কোনটা হবে 8 সেমি, ঠিক আছে? ক্লিয়ার এতটা? নেক্সট ভিডিওতে আমরা বাকি যে আর কিছুগুলো আছে, আর বেশিগুলো নেই, কিছুগুলো যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? হয়তো একটা বা দুটো ক্লাস হয়তো লাগবে, আর এগুলো করে যাও, এখান থেকে পরীক্ষায় আসবেই আসবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওটার জন্য, ক্লিয়ার?